হাসপাতাল থেকে ছুটির পর নির্দিষ্ট দোকান থেকে ওষুধ কিনতে হবে, আর তবেই মিলবে বিনামূল্যে সরকারি অ্যাম্বুলেন্স। জলপাইগুড়ি মেডিকেলের রীতিমতো দাদাগিরি। অ্যাম্বুলেন্স চালকদের দৌড়াতে সমস্যায় পড়ছেন সদ্য মা এবং তাদের পরিজনরা। অন্তঃসত্ত্বা এবং সদ্য মায়েদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স। রাজ্যের সব সরকারি হাসপাতালে মেলে বিনামূল্যের এই পরিষেবা, কিন্তু জলপাইগুড়ি মেডিকেলে উল্টো ছবি। হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সময় প্রেসক্রিপশন লিখে দেওয়া হয় যাতে বিনামূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কিনতে পারেন রোগীর আত্মীয়রা। অভিযোগ, এই সময় বিনামূল্যের অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরি শুরু। তাদের সাফ কথা, আগে বাইরের দোকান থেকে ওষুধ কিনতে হবে, তবেই মিলবে বিনামূল্যের অ্যাম্বুলেন্স। এতে চরম সমস্যায় রোগীর পরিজনরা। অ্যাকচুয়ালি এখানে মেডিসিন নিয়ে একটা বিশাল বড় র্যাকেট চলছে। মানে মেডিসিন যে সমস্ত পেশেন্ট পার্টি মেডিসিন ফ্রি মেডিসিন নিচ্ছে, সেই সমস্ত পেশেন্ট পার্টি অ্যাকচুয়ালি এগুলো গাড়ি পাচ্ছে না। মেডিসিন একটা কমিশন থাকে, ওষুধটা আউটডোর থেকে দিচ্ছে, সেই ওষুধটা যদি ওয়ার্ড থেকে পেশেন্ট পার্টিরা সাপ্লাই পায় তাহলে এই ঘুঘুর বাসাটা বন্ধ। যখন ছুটি হলো তোকে আমি ফোন করলাম ওকে, তখন বললো এই পাশে কাগজ নিয়ে, পোলিও কাগজ নিয়ে, পোলিও রেফার মানে ছুটির কাগজ নিয়ে আমি ওই পাশে গেলাম। তারপরে ও ওষুধ কিনতে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? ওই দোকানে, রাস্তার পাশে। মানে কিসের জন্য নিয়ে গেল? এগুলো ওষুধ কিনতে লাগবে নাকি এখান থেকে বলছে। এখন কি করতে চাচ্ছে? এটা এখন রিটার্ন করতে চাচ্ছি, যেহেতু পাওয়া যাবে এখন বললো। আগেও জলপাইগুড়ি মেডিকেলে বিনামূল্যের অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তখন নাকি সদ্য মায়েদের বাড়ি পৌঁছে দিতে 500 থেকে 600 টাকা বকশিশ দাবি করতেন চালকরা। এ নিয়ে হাসপাতালে অভিযোগও জমা পড়ে। তারপর থেকে বকশিশ চাওয়া বন্ধ। এবার একেবারে দাদাগিরি। পেশেন্টটা নামলো, তো গাড়ি দেওয়ার জন্য আমি যখন এই পেশেন্টটাকে ধরলাম, তো বলছে না আমার 102 নাম্বার যোগাযোগ আছে। তারপরে দেখলাম এই ওষুধের টোপলা নিয়ে আসলো। আমি বললাম গাড়ি আসলো না, তুই ওষুধের টোপলা কোথার থেকে নিয়ে আসলি? এই যে ওষুধের দোকানগুলোর সাথে এটা নিয়ে কি দালাল চক্র চালাচ্ছে এই নিশ্চয়ই 102 ড্রাইভাররা? এটা অবশ্যই থাকতে পারে, তা না হলে ওদের এত ইন্টারেস্ট থাকবে কেন? যে ওষুধটা আমি আউটডোর থেকে পেশেন্ট পার্টিকে নিয়ে দিচ্ছি, ওরা কি দোকান থেকে কেনায় দিচ্ছে? না, এই চক্রকে তো মানতেই হবে, এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। আমি তো জানতাম না এই বিষয়টা, আপনাদের কাছ থেকেই জানতে পারছি। এবং মেডিকেল কলেজ চত্বর থেকে মানুষ একটা পরিষেবা নিতে এসে যদি এইভাবে এদের চক্করে পড়ে যদি প্রতারিত হয়, এটার জন্য আমি একটা এনকোয়ারি করি ওখানে কারা এই কাজটা করছে, তাদেরকে যে শাস্তিমূলক ব্যবস্থা সেটা যেমন বলছি। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। অ্যাকাউন্টে ঢুকছে বাংলার বাড়ির টাকা, কিন্তু বাড়ি তৈরিতে তদারকি করার কেউ নেই। তাই আবাসের টাকা ফেরত দিতে চেয়েছিলেন দুই উপভোক্তা। তাদের পাশে দাঁড়িয়েছে কাকদ্বীপের গ্রাম পঞ্চায়েত। সিদ্ধান্ত হয়েছে পঞ্চায়েতের প্রতিনিধিরাই দাঁড়িয়ে থেকে বাড়ি তৈরি করে দেবেন। পাকা বাড়ি তৈরির জন্য গরিবদের টাকা দিচ্ছে রাজ্য সরকার। প্রকল্পের নাম বাংলার বাড়ি। কাকদ্বীপের ফাল্গুনি গিরি এবং শিপ্রা দাসের অ্যাকাউন্টেও ঢুকেছে প্রথম কিস্তির 60,000 টাকা, কিন্তু তারা এই টাকা ফেরত দিয়ে দিতে চান, কারণ বাড়ি তৈরির কাজ দেখভালের জন্য কেউ নেই। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানকার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পুকুরবেড়িয়ার বাসিন্দা ফাল্গুনি গিরি। দরমার দেওয়াল আর প্লাস্টিকের ছাউনির ছোট্ট ঘরে দিন কাটে। স্বামী মারা গিয়েছেন, একমাত্র ছেলে কেরলে কাজ করেন। বাংলার বাড়ি প্রকল্পে ফাল্গুনি গত বছর আবেদন করেন। তার অ্যাকাউন্টে ঢোকে প্রথম কিস্তির টাকা, কিন্তু বাড়ি তৈরির ঝক্কি অনেক। ইট, বালি, সিমেন্টের ব্যবস্থা করবে কে? তাই আবাসের টাকা ফেরত দিতে চেয়েছিলেন ফাল্গুনি। তার সমস্যার কথা পঞ্চায়েত অফিসে জানান। পঞ্চায়েত তখন পাশে দাঁড়ানোর আশ্বাস দেয়। তারপর শুরু হয় বাড়ি তৈরি। এই কাজে তদারকি করছেন পঞ্চায়েত প্রতিনিধিরা। ফিরে দিয়েছিলাম, আমার বাড়িতে ছেলে কেউ নেই, আমার মালপত্র আনা অসুবিধার কারণে আমি ফিরে দিতে চেয়েছিলাম। বিডিও সাহেব বলছে আমরা তোমার মেম্বারকে ফোন করছি, ফোন করে সে ঠিক করে দেবে। তাই সে ঠিক করে দিয়ে ওরা মাল পাঠিয়ে নিয়ে করে দিচ্ছে, ওরা দায়িত্ব নিয়েছে। ঘরের কাজ শুরু হয়েছে। আবাস যোজনা উনি পেয়েছিলেন, বাড়ি করার মানে সেই শক্তি সমর্থ নেই। পঞ্চায়েতের তরফ থেকে আমরা দায়িত্ব নিয়ে আমরা অলরেডি সহযোগিতায় ওনার বাড়িটা করে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। কাজ শুরু হয়েছে। সেকেন্ড ফেজের টাকাটা ঢুকলে আশা করি ঘরটা কমপ্লিট করে দিতে পারবো।
কাকদ্বীপেরই রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের কালীনগরের বাসিন্দা শিপ্রা দাস স্বামী ভিন রাজ্যে কাজ করেন। টিনের বাড়িতে বৃদ্ধ শ্বশুরের সঙ্গে থাকেন। তার অ্যাকাউন্টেও ঢুকেছে আবাসের টাকা, কিন্তু সমস্যা একই, বাড়ি তৈরির কাজ তদারকি করার কেউ নেই। শিপ্রা দাসেরও পাশে দাঁড়িয়েছে পঞ্চায়েত। আমি পারছি না, আমার আর্থিক অবস্থা খারাপ, তার জন্য সংসার চলতে কষ্ট হচ্ছে, নিজের কাছেও কিছু থাকা লাগবে, সেই টাকাটা আমার কাছে নেই। আবেদন করছি, স্যার আমি পারবো না, আমি টাকাটা ঘুরিয়ে দিচ্ছি। যে টাকা দিয়ে ঘর করতে, সেই টাকা আমার কাছে, এই যে একটা ঘর করতে গেলে তো টাকা নিজের থেকেও লাগবে। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। এবারে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আলিপুরদুয়ারের দ্বীপচর আর আলিপুরদুয়ারের দুর্গাবাড়ি, তার মাঝে বয়ে চলেছে কালজানি নদী, আর এখানেই তৈরি হচ্ছে 400 মিটার লম্বা ব্রিজ। খুব স্বাভাবিকভাবেই নদী পারাপারের দিন শেষ, চওড়া হাসি সেখানকার মানুষের। আলিপুরদুয়ার শহরের মধ্যে দিয়ে গিয়েছে কালজানি নদী। এই নদী পারাপারে স্থানীয়দের ভরসা নৌকা, কারণ নদীর উপরে কোনো ব্রিজ নেই। এই নদীর উপরেই লোহার ব্রিজ তৈরি করবে আলিপুরদুয়ার পুরসভা, আর নৌকায় নদী পারাপার করতে হবে না, এতে খুশি স্থানীয়রা। এই যে আমাদের সমস্যা, যে নৌকাতে যাইতে হয়, আমাদের নৌকাতে যাইতে হয়, আমাদের অসুবিধা, চলাফেরার কষ্ট, এই তো নৌকা, এই যে নৌকাতে যাচ্ছি, যখন নৌকা না থাকে তখন আমাদের এই ব্রিজ করে যেতে হয়। ব্রিজে কি সমস্যা? ব্রিজে ট্রেন যায়, তখন আমাদের কষ্ট হয় না যাওয়ার। কালজানি নদীর উপরে তৈরি করা হবে 400 মিটার লম্বা লোহার ব্রিজ। এই ব্রিজের একদিকে দ্বীপচর, আর একদিকে আলিপুরদুয়ার শহরের দুর্গাবাড়ি। এলাকাবাসী 7-8 কিলোমিটার হয়ে, সেটা হসপিটাল বলুন, স্কুল বলুন, সেই সব জায়গা পৌঁছতে হতো, বা নৌকা মারফত যেতে হতো। কিন্তু বর্ষাকালে তো যেতে পারতো না, ছাত্রছাত্রীদের, তারপরে যারা নাকি অসুস্থ থাকতো তাদের যাতায়াতে খুবই অসুবিধা হতো। এদিকে ব্রিজটা হয়ে গেলে খুবই উপকৃত হবে এলাকাবাসী। 20টা ওয়ার্ড নিয়ে আলিপুরদুয়ার শহর, প্রায় পুরো শহরটাই কালজানি নদীর পশ্চিম দিকে। শুধু 15 নম্বর ওয়ার্ডের দ্বীপচর এলাকাটি কালজানি নদীর পূর্ব দিকে। এই দ্বীপচর থেকে আলিপুরদুয়ার শহরে আসতে হলে নৌকায় নদী পেরোতে হয়। নৌকা না থাকলে 15 কিলোমিটার ঘুরে যেতে হয়। এলাকায় একটি রেল ব্রিজ রয়েছে, কখনো সেটা দিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন স্থানীয়রা। এই ভোগান্তি এবার কাটতে চলেছে। লোহার ব্রিজ তৈরি করবে আলিপুরদুয়ার পুরসভা, শহরের সঙ্গে জুড়ে যাবে দ্বীপচর। আমাদের এই ব্রিজ স্যাংশন হয়ে গেছে, ইঞ্জিনিয়াররা কিছুদিন এসে দেখে গিয়েছে। আশা করছি বর্ষার মধ্যে যদি কাজ না হয়, বর্ষার পরে পরে কাজ এবার চালু হবে। আগামী বর্ষায় এই এলাকার মানুষকে আর ভুগতে হবে না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।